উৎসবটা যখন রঙের আর সেই দিনকে সাদা কিছু না পড়লে কেমন একটা বেমানান লাগে না? তো তাই রাত্রে সাদা কিছু পরে ভিডিও, কারণ রোজই কিছু না কিছু পড়লে অনেকেরই দেখছি সমস্যা হচ্ছে। যাই হোক, সেটাতে আমার হাত নেই সরাসরি কোনোভাবে। আশা করি আজকের দিনটা প্রত্যেকের খুব ভালো কেটেছে, আমারও খুব ভালোই কেটেছে। এবং অবশ্যই দুপুরের দিকে একটা ভিডিও ছিল, সেখানে বেশ কিছু বিষয় কিন্তু আলোচনা করেছি। অবশ্যই যারা দেখোনি তারা গিয়ে চেক আউট করতে পারো। এই ভিডিওতেও বেশ কিছু বিষয় বলার রয়েছে, দুজন প্লেয়ারকে নিয়ে কথা বলার রয়েছে, এবং অবশ্যই আমাদের ন্যাশনাল টিম আন্ডার 23 এবং সিনিয়র টিম দুদিকেই কথা বলার রয়েছে। এর মধ্যে প্রথমটা অবশ্যই বলবো আন্ডার 23 টিমকে নিয়ে, যারা কিন্তু এক এক গোলে মালয়েশিয়ার বিরুদ্ধে আজকে ম্যাচটা শেষ করেছে। অসাধারণ পারফরমেন্স দিয়েছে। এক গোলে পিছিয়ে থাকার পর 61 মিনিটে থইবা সিংয়ের গোলে আমরা ম্যাচটা এক এক গোলে ড্র করতে পেরেছি। এবং মালয়েশিয়ার টিম যথেষ্ট ভালো একটা টিম। আগের ম্যাচটা আমরা হেরেছিলাম, কিন্তু আমরা ভালো খেলেছিলাম। এই ম্যাচটা তার থেকে আমরা বেটার খেলেছি, এবং এত ধরনের ডেফিসিয়েন্সি নিয়ে আমরা বেটার খেলেছি। এই টিমটা প্রপার ট্রেনিং সেশন পায় না, এই টিমটা একজন ফিক্সড কোনো কোচ পায় না, এই টিমটা প্রপারলি অ্যাসেম্বলড হতে পারে না। যে ক্যাম্প হওয়া দরকার একটা ফ্রেন্ডলি টুর্নামেন্টে যাওয়ার আগে, মানে দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে যাওয়ার আগে, সেইটুকু সময় আমাদের প্লেয়াররা পায় না। এবং এই টিমটার মধ্যে পোটেনশিয়াল রয়েছে, তাদেরকে পর্যাপ্ত ট্রেনিং দেওয়া দরকার, তাদের কোচ দরকার, তাদেরকে রেগুলার বেসিসে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে নিয়ে যাওয়া দরকার, বিশেষ করে বিদেশের মাটিতে রেগুলার বেসিসে নিয়ে যাওয়া দরকার। তার ফলে আমরা কিন্তু একটা লাইন আপ, খুব একটা স্টেডি লাইন আপ আমরা পাবো। একটা সময়ের পর গিয়ে আমাদেরকে হাউতাস করতে হবে না যে আমাদের হাতে অপশনস তো ছিল, বাট আমরা তাদের ইউটিলাইজ করতে পারিনি, সেই কারণে পুরো সিস্টেমটা নষ্ট হয়ে গেল। এই প্লেয়ারগুলো কিন্তু ভবিষ্যৎ। দীর্ঘদিন ধরে এদেরকে আমরা যদি গাইড করতে পারি আমাদের ইনফ্রাস্ট্রাকচার দিয়ে, এরা কিন্তু নিশ্চিতভাবে আমাদেরকে ফিউচারে পথ দেখাবে। তো এই টিমটা আরও বেটার খেলুক, আরও বেটার শেপে থাকুক, এইটুকু এক্সপেকটেশন এদের ওপর আমাদের থাকলো। এরপর অবশ্যই কথা বলতে হবে কালকের ম্যাচটা নিয়ে, কিন্তু আমি ডিটেলসে কোনো কথা বলতে চাই না। প্রিভিউ তো আসছেই না, কোনো কথা নেই। না, কোনো রাগ বা মুখ ফিরিয়ে নেওয়া নয়, কারণ আগের ম্যাচে প্রিভিউতে অনেক এক্সপেকটেশন ছিল, কিন্তু মাঠে যখন খেলা দেখেছি সেই এক্সপেকটেশনের আমরা 10%ও রিচ করতে পারিনি। আমরা জাস্ট ম্যাচটাতে ফেল করেছি প্রত্যেকটা ডিপার্টমেন্টে। একটা কোনো ডিপার্টমেন্ট নেই যে যেই ডিপার্টমেন্টে আমরা ভালো খেলতে পেরেছি। বড়াই করে লাভ নেই যে আমাদের ডিফেন্স তো খুব ভালো খেলেছে, তাহলে আফগানিস্তান এত অ্যাটাক বিল্ড আপ করতে পারলো কী করে? ডিফেন্স আর ডিফেন্সিভ মিডফিল্ড ব্লকিং জোন যদি আমাদের ভালো থেকে থাকে। যাই হোক, আলাদা করে কিচ্ছু বলার নেই সেই ম্যাচটাকে নিয়ে। যে ম্যাচটা আমাদের জন্য 3 পয়েন্টের ম্যাচ হতে পারতো, সেটা এখন আমাদের কাছে পাস্ট। কিন্তু আগামীকালের ম্যাচটা আমাদের জন্য 3 পয়েন্টের ম্যাচ হতে পারে যদি আমরা প্রপারলি খেলতে পারি। এবং আমাদের দরকার 3 পয়েন্টটা, ভীষণভাবে দরকার। সুনীল ছেত্রী 150তম ম্যাচ, সিরিয়াসলি আমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট ডে। রেগুলার বেসিসে 20টা বছর ধরে প্লেয়ারটা সার্ভিস দিয়ে যাচ্ছে ইন্ডিয়ান ফুটবলকে, এবং কোথাও একদম কেরিয়ারের লাস্ট স্টেজে আপাতত রয়েছে। হয়তো কালকের ম্যাচটা জান প্রাণ লড়িয়ে সুনীল ছেত্রী খেলতে চাইবে, গোল করতে চাইবে, জয় এনে দিতে চাইবে ঘরের মাঠে। সেটা আমাদের জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট হবে। এবং আমাদের কাছে তো 100% সুযোগ রয়েছে পরবর্তী রাউন্ডে যাওয়ার। এবং সেখানেই সবচেয়ে বড় ভয়, কারণ ইগর স্টিমার্স তিনি জানিয়েছেন যে থার্ড রাউন্ডে না নিয়ে যাওয়া অবধি তার কোনো রকমভাবে নিস্তার নেই। তিনি যদি না পারেন তখন তিনি ভেবে দেখবেন যে আগামী দিনে তিনি আর দায়িত্বে থাকবেন কি থাকবেন না। কিন্তু আমার এখানে একটা বক্তব্য রয়েছে, হয়তো আমাদের মতো অনেক ফুটবল ফ্যানেদেরই বক্তব্য রয়েছে, যে যদি আমরা সেকেন্ড রাউন্ডে এই পারফরমেন্স করি, তাহলে থার্ড রাউন্ডে কী হবে? থার্ড রাউন্ডে গিয়ে তো আমরা আরও টাফ টিমের এগেনস্টে খেলবো, আরও শক্ত, এর থেকেও আরও বেশি শক্ত প্রতিপক্ষকে আমাদের ফেস করতে হবে। তখন আমাদের কি হবে? তখনও যদি এই ধরনের স্ট্র্যাটেজি থাকে, তখনও যদি এই ধরনের ভুলভাল ফরমেশন থাকে, তখনও যদি এই ধরনের বায়াসড টিম সিলেকশন থাকে, তখন আমাদের কি করতে হবে? তখন তার আমাদের কিছু করার থাকবে না অ্যাকচুয়ালি। তখন কোচিং পদে যেই থাকুন না কেন, তিনি আলটিমেট সাফারই করবেন। তো দেখা যাক, আমাদের জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট থার্ড রাউন্ডে যাওয়ার। তারপরে দেখা যাবে ইগর স্টিমাচ থাকবেন না অন্য কেউ আসবেন, নাকি ইগর স্টিমাচ তিনি কন্টিনিউই করবেন এই টিম নিয়ে, তার যে ভুলভাল স্ট্র্যাটেজি ফরমেশন রয়েছে সেই নিয়ে। এবার তার থেকে যদি বেটার কিছু এসে যায় তো ভালো, আর না এলে যেমনটা চলছে তেমনটাই চলবে, নতুন করে আর কিছু বলার নেই। তো কালকের ম্যাচে বেশ কিছু পরিবর্তন আসতে পারে, বেশ কিছু নতুন প্লেয়ারকে কালকে দেখে নেওয়াও হতে পারে, টেস্ট করা হতে পারে, ফরমেশন কিছু বদল হতে পারে। আবার এমনও হতে পারে যে ইগর স্টিমাচ তো আগের ম্যাচে যেটা ছিল সেটাই তিনি হয়তো নামিয়ে দিলেন, জানি না। খুবই চাপে রয়েছি, অন্ততপক্ষে আফগানিস্তানের মতো টিমের এগেনস্টে ম্যাচের আগেও বলতে হচ্ছে খুবই চাপে রয়েছি। এরপর যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু সরাসরি ট্রান্সফার মার্কেটের দিকে। প্রথমটা অবশ্যই ইস্টবেঙ্গলের কথা। রাহুল ভেকে, তার নামটা কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে, রিউমার্ড লিঙ্ক আপ একটা ইস্টবেঙ্গলের সাথে হয়েছে। এবার রাহুল ভেকে রাইট ব্যাক, সেন্টার ব্যাক দুটো পজিশনেই খেলে, আমাদের কাছে নতুন করে জানার কোনো ব্যাপার না। দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান ক্লাব ফুটবল সার্ভ করছে, ন্যাশনাল টিমে রেগুলার বেসিসে
চান্স পায়। অবশ্যই তার সিলেকশন নিয়ে বা তার ফার্স্ট 11-এ থাকা নিয়ে অনেক ফুটবল ফ্যান প্রশ্ন তোলে, ঠিক কথা, কিন্তু যখন ক্লাব ফুটবলের প্রসঙ্গ আসে তখন কিন্তু রাহুল ভেকের পারফরমেন্স বদলে যায়। রাহুল ভেকেকে আমরা সত্যি আলাদাভাবে ভালো খেলতে দেখি। অন্ততপক্ষে এই সিজন বা আগের সিজনে মুম্বাই সিটি এফসির সিজন কিন্তু ওর ডিসেন্ট গেছে, যথেষ্ট পরিমাণে ভালো গেছে। টিমের ক্যাপ্টেন এখনও, এবং কোয়ালিটি পারফরমেন্স অলওয়েজও মাঠের মধ্যে দেয়। ওর মধ্যে একটা লড়াকু মানসিকতা রয়েছে, এটা তো ঠিক কথা। কিন্তু ন্যাশনাল টিম আমরা সেইভাবে রাহুল ভেকেকে ভালো খেলতে দেখি না। কিন্তু এটা ঠিক যে রাহুল ভেকে এমন একটা প্লেয়ার যে গোটা সিজনে যেমনই খেলুক না কেন, অ্যাভারেজ পারফরমেন্স থাকলেও কিন্তু গেম টাইমের মধ্যে থাকে। অনেক প্লেয়ারের কপালে এই জিনিসটা থাকে না। তো সেই রাহুল ভেকেকে আবারও ফেরানোর একটা প্ল্যান শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের তরফ থেকে হচ্ছে। দীর্ঘদিন সে ইস্টবেঙ্গল জার্সিতে খেলেছে এবং তখন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট রাইট ব্যাক ছিল। এই নিয়ে তো আলাদা করে আমাদের বলার কিছু নেই। তারপরে যখন বেঙ্গালুরুতেও ছিল, সেখানেও তোমরা জানো যে কী লেভেলের পারফরমেন্সও বেঙ্গালুরু জার্সিতে দিয়েছে, সমস্ত রকমের ট্রফির জয় ওর হয়েছে কেরিয়ারে। এবং সেই রাহুল ভেকে যদি ইস্টবেঙ্গলে ফেরে, তাহলে সেটা একটা বড় চমক কিন্তু নিশ্চিতভাবেই হবে। কারণ একটা এক্সপিরিয়েন্স তার মধ্যে রয়েছে, ইস্টবেঙ্গলে খেলার এক্সপিরিয়েন্স রয়েছে, তার কেরিয়ারের এক্সপিরিয়েন্স রয়েছে। এই দুটোর মিছিল কিন্তু ইস্টবেঙ্গল পাবে। এবং তার পাশাপাশি যেহেতু দুটো পজিশনে ও সমান দক্ষতায় খেলতে পারে, সেটার একটা প্লাস পয়েন্ট রয়েছে। যখন সেট পিস থাকে, সেট পিসে উঠে গিয়ে হেডে গোল করা, সেটা তো ইস্টবেঙ্গল জার্সিতেও হয়েছে, সেটা বেঙ্গালুরুতেও হয়েছে, সেটা মুম্বাইতেও হয়েছে। এই যে ওর প্লাস পয়েন্টসগুলো রয়েছে, সেটা কিন্তু ইস্টবেঙ্গলকে ওভারঅল যত টুর্নামেন্টে ইস্টবেঙ্গল নামবে, যেহেতু আগামী সিজনে আরও একটা এক্সট্রা টুর্নামেন্টে ইস্টবেঙ্গলকে নামতে হবে, সেই দিকটাতে ভীষণভাবে হেল্প করবে। হয়তো রাকিব থেকেই যাবে, এখন অবধি যা গুঞ্জন রয়েছে, কিন্তু রাকিব যদি রাহুল ভেকে এসে যায়, তাহলে রাকিব ব্যাকআপ অপশনে চলে যাবে। এবং সেন্টার ব্যাক পজিশন বলো বা রাইট ব্যাক পজিশন বলো, সেখানে কিন্তু কোয়াদ্রাতের হাতে অপশনস এসে যাবে। তো দেখা যাক ফ্রি ট্রান্সফার হিসাবে রাহুল ভেকেকে ইস্টবেঙ্গল তুলতে পারে কিনা। কারণ রাহুল ভেকে যে দল ছাড়তে পারে, এই গুঞ্জনটা উইন্টার ট্রান্সফার উইন্ডো থেকে কিন্তু ঘোরাফেরা করছিল। তার সাথে বেঙ্গালুরু এফসির একটা লিঙ্ক আপ হয়, যদিও সেটা খুব একটা ম্যাটেরিয়ালাইজ হয়নি। পরে নিখিল পূজারীকে বেঙ্গালুরু এফসি তুলে নেয়, রাহুল ভেকের দিকে তারা আর ফিরে তাকায়নি। তো রাহুল ভেকে যদি আগামী সিজনে ইস্টবেঙ্গল জয়েন করে, তাহলে আমি বলবো যে একটা বড় সিগনেচার কিন্তু ইস্টবেঙ্গলের জন্য হবে। যাই হোক, এরপর অবশ্যই কথা বলবো মোহনবাগানের একটা ট্রান্সফার নিয়ে, ট্রান্সফার রুমার নিয়ে, যেটা এই মুহূর্তে অনেকেই অলরেডি দেখে ফেলেছো, তার নামটাও জেনে গেছো, কার্টিস গুড। তাকে টার্গেট করা হয়েছে সেন্টার ব্যাক পজিশনের জন্য। 31 বছর বয়স, কোয়ালিটি সেন্টার ব্যাক, অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক। আর মোহনবাগানের সাথে এই মুহূর্তে একটা বেশ আলাদাই কানেকশন তৈরি হয়েছে। যাই হোক, সেটা ভালো খারাপ সেটা তো পরের ব্যাপার। কিন্তু এর সাথে অনেকে কমেন্ট করছে রেগুলার বেসিসে যে মোহনবাগানে কি কোনো ডোমেস্টিক প্লেয়ারের জন্য খুব একটা অল আউট মুভ করছে না। তাহলে আমি তোমাদের প্রশ্ন করব যে মোহনবাগানের টিমটার দিকে তাকিয়ে দেখলে তোমাদের কি মনে হয় যে খুব বেশি কি ডোমেস্টিক প্লেয়ার মোহনবাগানের এই আগামী সিজনে দরকার রয়েছে? খুব যদি তর্কের খাতিরে ধরি, তাহলে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে একজন প্লেয়ার দরকার রয়েছে, খুব তর্কের খাতিরে। আবারও বলছি যে একজন স্টেবল ডিফেন্সিভ মিডফিল্ডার দরকার রয়েছে, যদি ন্যাশনাল টিমের হয় খুব ভালো হবে। এবং তার সাথে একজন রাইট উইঙ্গার, সেটা লালি আঞ্জওয়ালা চাংতের নাম বেরিয়ে আসার পরে অনেকে বলতে বাধ্য হচ্ছে। কিন্তু মনভীর তো পারফরমেন্স করছে। কিয়ান নাসরিকে যদি ছেড়ে না দেওয়া হয়, তাহলে কিয়ানের মতো একটা প্লেয়ার থাকছে টিমের মধ্যে, কতদিন সে ব্যাকআপ হয়ে থাকবে সেটা তার ব্যাপার। কিন্তু তাকে যদি ছেড়ে না দেওয়া হয়, তাহলে তো অবশ্যই অপশন রয়েছে। তো মোহনবাগানের যে টিম এই মুহূর্তে রয়েছে, মোহনবাগানের যে ব্যাকআপ স্কোয়াডটা রয়েছে, সেই দুটো জায়গাকে দেখলে দেখা যাবে যে খুব বেশি কিন্তু ডোমেস্টিক প্লেয়ারের জন্য মুভমেন্টের মোহনবাগানের দরকার নেই। টিম এই মুহূর্তে সেট। আমি তো বলবো 2025 কেন 2026 অবধি মোটামুটি মোহনবাগানের যে সমস্ত প্লেয়ারদের সাথে কন্ট্রাক্ট রয়েছে, সেই জায়গাগুলো সিকিউরড রয়েছে অলরেডি। তো নতুন করে সেটাকে নিয়ে ভাবার কোনো দরকার আছে বলে মনে হয় না। এবং মোহনবাগানের ফরেনার সিলেকশনের দিকে যদি কেউ খুব কেয়ারফুলি তাকায়, তাহলে দেখা যাবে যে রিসেন্ট টাইমে মোহনবাগান কিন্তু ম্যাক্সিমাম আননোন ফরেনারদেরকে চয়েস করার ক্ষেত্রে প্রাধান্য দিয়েছে। তারা এসে কেউ হিট হয়েছে, কেউ ফ্লপ হয়েছে, সেটা অন্য বিষয়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আননোন ফরেনার। আমি নোন ফরেনার সিজনের শুরু থেকে বলবো, সেই 2020-21 আমি তিরিকে দেখেছিলাম, বাকিরা এটিকের যে কন্ট্রাক্ট ছিল, মানে কেজিএসপিএলের সাথে যে কন্ট্রাক্ট ছিল, সেটাকে কন্টিনিউ করেছিল। 2021-22 আমি চেনা ফরেনার হিসাবে হুগো বুমোকে দেখেছিলাম মোহনবাগানে জয়েন করতে। 2022-23 আমার কোনো নাম মনে পড়ছে না যে কোনো চেনা বিদেশি সিজনের শুরুতে জয়েন করেছে, পরে এসে জয়েন করেছে। ফেডেরিকো গ্যালেগো এবং স্লাভকো দামিয়ানোভিচ, এই দুজনকে আমরা পরে জয়েন করতে দেখেছি উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। কিন্তু সিজনের শুরুতে কোনো চেনা বিদেশি জয়েন করেনি, এবং 2023-24-এও কোনো চেনা বিদেশি শুরুতে জয়েন করেনি। এবং অবশ্যই সিজনের মাঝপথে জনি কাউকো আবারও টিমে ফিরে এসেছে। তো এখানে বোঝা যায় যে মোহনবাগানের যে রিক্রুটমেন্ট পলিসিটা রয়েছে, সেটা কিন্তু ফ্রেশ প্লেয়ারদেরকে নিয়ে আসা।
এবং সেখানে হঠাৎ করে আজকে সন্ধ্যা থেকে একটা রিউমার যে কার্টিস গুডের জন্য মোহনবাগান মুভ করছে। মোহনবাগান এক প্রস্ত তাকে অফার দিয়েছে, একটা মোটামুটি কথাবার্তা চলছে, এটা একদম ইনিশিয়াল স্টেজে রয়েছে। 31 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক, দীর্ঘদিন ধরে মেলবোর্ন সিটি এফসি টিমের মধ্যে রয়েছে। এই সিজনেও মোটামুটি ভালো পারফরমেন্সে রয়েছে, কিন্তু মেলবোর্ন সিটি এফসি খুব খারাপ খেলছে। ওরা গত সিজনের চ্যাম্পিয়ন, বাট এই সিজনে ওদের পারফরমেন্স দেখলে বোঝা যাবে না। ওরা ভীষণভাবে সাফার করছে লিগ টেবিলে, এবং টপ যে লিগের জায়গাটা সেখান থেকে বহু কদম দূরে রয়েছে মেলবোর্ন সিটি এফসি। এবং একটা সময় এই প্লেয়ারটা নিউ ক্যাসেলের ইউথ সিস্টেমে ছিল, প্রিমিয়ার লিগ খেলা হয়নি, কিন্তু প্রিমিয়ার লিগ 2 সেখানে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, ইএফএল কাপে খেলার অভিজ্ঞতা, এফএ কাপে খেলার অভিজ্ঞতা, একটা সময় প্রিমিয়ারশিপে ছিল, মানে স্কটল্যান্ডে খেলেছে। তো এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। টপ লেভেলেও যেহেতু এতদিন ধরে ভালো ক্লাবে খেলার অভিজ্ঞতা, সেটা কোথাও তাকে অ্যাডভান্টেজ দেবে যে মোহনবাগানে এসেছে খুব রাতারাতি নিজেকে মানিয়ে নেবে। এই মুভটা হলে আমি বলবো যে একটা কোয়ালিটি ডিফেন্ডার কিন্তু মোহনবাগান পাবে, নিশ্চিতভাবেই মোহনবাগান পাবে। কিন্তু এবার এখানে প্রশ্ন যে এই দুজন এই সিজনের এক্সিস্টিং ডিফেন্ডার, তাদের দুজনকেই কি মোহনবাগান ছেড়ে দিচ্ছে? এটা কতটা চান্স রয়েছে সেটাই হবে মেন দেখার। যে ব্রেন্ডন হামিল, তার বেরিয়ে যাওয়ার চান্স কিন্তু তৈরি হয়েছিল, বাট তার সাথে হেক্টর ইউজতে তাকেও কি ছেড়ে দেওয়া হবে? কারণ একজন ডিফেন্ডার নিয়েই হয়তো আগামী সিজনটা মোহনবাগান শুরু করতে পারে, সেটার একটা বড় চান্স রয়েছে। এবং আরও একজন এমন প্লেয়ারকে সই করানো হবে যে দুটো পজিশনে খেলতে পারে, ডিফেন্সিভ মিডফিল্ড এবং সেন্টার ব্যাক, যেমন দরকার তেমন ইউজ করা হবে। তো যদি দুজন ডিফেন্ডারকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা খুব একটা খারাপ হবে না, খুব একটা খারাপ হবে না। ব্রেন্ডন হামিল পারফরমেন্সের ধারে কাছে নেই, হেক্টর ইউজের এজ একটা বড় ফ্যাক্টর, বাট পারফরমেন্স দিচ্ছে। বাট সেখান থেকে যদি একজন ইয়াং ডিফেন্ডার এবং পারফর্মিং ডিফেন্ডার, গেম টাইমের মধ্যে থাকা ডিফেন্ডারকে পাওয়া যায়, সেটা মোহনবাগানের জন্য ভালো হবে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমের হয়ে 2টো ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, খুব বিরাট কিছু এক্সপিরিয়েন্স না। 2014-তে একটা ম্যাচ আর 2021-এ একটা ম্যাচ। তো সেরকম কেরিয়ার তোর ন্যাশনাল টিমে তৈরি হয়নি কোনোদিনও, কিন্তু ক্লাব ফুটবলেও চুটিয়ে সিজনগুলোতে পারফরমেন্স করে গেছে। তো দেখা যাক এই কার্টিস গুডকে মোহনবাগান নিয়ে আসতে পারে কিনা, কারণ এই সিজনে, মানে এই 2023-24 সিজনে এই ট্রান্সফার, মানে সামার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু চেন্নাই এফসির সাথে বহু দূর কথাবার্তা কার্টিস গুডের এগিয়েছিল। একদম শেষ মুহূর্তে কার্টিস গুডকে ক্যান্সেল করে রায়ান এডওয়ার্ডসকে কিন্তু ওয়েন কোয়েল তিনি সিলেক্ট করেছিলেন। তো এই সিজনে কার্টিস গুড মোহনবাগানের অফার পেয়ে আসে কি না আইএসএলে, গত সিজনে একটা হাই চান্স তৈরি হয়ে গেছিলো, অলমোস্ট 80-90% মতো চান্স তৈরি হয়ে গেছিলো। তো সেটা আগামী সিজনে 24-25-এ মোহনবাগান জার্সিতে কার্টিস গুড আসে কিনা সেটাই হবে মেন দেখার বিষয়। তো এই ট্রান্সফারটাকে তোমরা কিভাবে দেখছো, তোমাদের কি ওপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করতে থাকো। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।